नमस्कार सबाइके आमार चैनेलेर आरेकटा नतून भिडियोते सकलके स्वागत जानाई। तो आज के आमरा शुरू करब जिओग्राफी। जिओग्राफिर प्रथम जे अध्यायटा आमरा पढ़ब सेटा होच्छे सोलार सिस्टेम बा सौरजगत सम्बन्धे आमरा पढ़ब। आमरा एई जे मानुष आमरा एई जे पृथिवीते बसबास करछि, तो एई पृथिवी किभाबे सृष्टि हयेछे, सूर्य सूर्य जेखान थेके आमरा आलो पाচ্ছি সেই সূর্যরই বা কীভাবে সৃষ্টি হয়েছে এই সব সম্বন্ধে আমরা জানব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিও। সোলার সিস্টেম সৌরজগৎ কি বলছে? ইউনিভার্স। ইউনিভার্স বলতে আমরা বুঝি মহাবিশ্ব। মহাবিশ্ব কি বলছে? ইউনিভার্স কনসিস্ট অফ মেনি গ্যালাক্সিজ। অর্থাৎ কি মহাবিশ্ব কী নিয়ে গঠিত? মহাবিশ্ব গঠিত হচ্ছে অনেকগুলো গ্যালাক্সি নিয়ে। এবার গ্যালাক্সি কি? A galaxy in turn consists of many solar system। তাহলে কি একটা মহাবিশ্ব গঠিত হয় অনেকগুলো গ্যালাক্সি নিয়ে, এবং একটা গ্যালাক্সির গঠিত হয় কতগুলো সোলার সিস্টেম নিয়ে বা সৌরজগৎ নিয়ে। অর্থাৎ কতগুলো সৌরজগৎ নিয়ে গঠিত হচ্ছে একটা গ্যালাক্সি, আর কয়েকটা গ্যালাক্সি নিয়ে গঠিত হচ্ছে একটা ইউনিভার্স বা মহাবিশ্ব। দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ কল্ড কসমোলজি। অর্থাৎ এই যে মহাবিশ্ব নিয়ে যে গবেষণা বা পড়াশোনা তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলি কসমোলজি। এবার গ্যালাক্সি। গ্যালাক্সি তো আমরা জানলাম এখানে খানিকটা, যে গ্যালাক্সি গঠিত হয় সোলার সিস্টেম নিয়ে, কিন্তু গ্যালাক্সি কাকে বলে, কোনটাকে আমরা গ্যালাক্সি বলবো, আমরা সেটা এখন জানব। এই গ্যালাক্সি ইজ আ ভাস্ট সিস্টেম অফ স্টার্স, গ্যাস, ডাস্ট অ্যান্ড ডার্ক ম্যাটার হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটি। অর্থাৎ কি সহজ ভাষায় যদি আমরা বলতে চাই যে গ্যালাক্সি কাকে বলে, তাহলে আমরা বলবো একটা গ্যালাক্সি কি? একটা গ্যালাক্সি হচ্ছে একটা বিশাল বড় অংশ অফ স্টার্স, গ্যাস, ডাস্ট অ্যান্ড ডার্ক ম্যাটার। অর্থাৎ কি সেটা গঠিত কি নিয়ে? বিভিন্ন নক্ষত্র নিয়ে, কিছু গ্যাস নিয়ে, কিছু ধূলিকণা নিয়ে, এবং কিছু ডার্ক ম্যাটার অর্থাৎ কালো পদার্থ নিয়ে গঠিত, টুগেদার বাই গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির ফলে তারা গঠিত হচ্ছে। তাহলে কি গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে একটা বিশাল বড় অংশ যেটা গঠিত হয়েছে নক্ষত্রকে নিয়ে, বিভিন্ন গ্যাসকে নিয়ে, ধুলোকণা নিয়ে, এবং ডার্ক ম্যাটারকে নিয়ে বা কিছু কালো বস্তুকে নিয়ে, এবং সেগুলো মাধ্যাকর্ষণ শক্তির ফলে একে অপরের সঙ্গে জুড়ে আছে। দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ দ্য হোম অফ আর্থ। তাহলে অর্থাৎ আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীটা যে গ্যালাক্সির অন্তর্গত তাকে বলছে মিল্কি ওয়ে গ্যালাক্সি অ্যান্ড আওয়ার সোলার সিস্টেম। এবং আমাদের পৃথিবী যে সৌরজগতের অন্তর্গত, সেই সৌরজগৎটাও এই মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। ইট ইজ ইন স্পাইরাল শেপ। অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এইটা অনেকটা প্যাঁচানো আকৃতির। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ইজ দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি টু দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। অর্থাৎ কি মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা যদি পরীক্ষায় বলে, তাহলে সেটা উত্তর হবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আদার নেম অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি আকাশগঙ্গা। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি না দেয় পরীক্ষায়, হয়তো অন্য কোনো নাম দিয়ে দিল, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্য আর একটা যে নাম সেটাকে বলে আকাশগঙ্গা। এই যে আমাদের মহাবিশ্ব, বিভিন্ন রকম নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, সৌরজগৎ, এইগুলো যে সৃষ্টি হয়েছে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এগুলো বলছে বিগ ব্যাং থিওরি। তাহলে এইগুলো যে সৃষ্টি হয়েছে কিভাবে, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যে থিওরিটা পড়তে হবে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিতে কী বলছে? বিগ ব্যাং থিওরি ওয়াজ অ্যান এক্সপ্লোশন অফ কনসেন্ট্রেটেড ম্যাটার। তাহলে কি বিগ ব্যাং থিওরিতে কী বলছে? যদি সহজ করে আমরা বলতে চাই, একটা বিশাল আকারের একটা ঘন একটা বস্তু ছিল যেটার কিনা বিস্ফোরণ ঘটে। দ্যাট occurred 13.8 মিলিয়ন ইয়ার্স এগো। অর্থাৎ কি
যেটা ঘটেছিল 13.8 মিলিয়ন বছর আগে। এবং কি হয়েছিল আরেকবার বলি, সেটা হচ্ছে যে একটা বিরাট আকারের একটা ঘন বস্তু ছিল যেটার কিনা বিস্ফোরণ হয়, তার ফলে কি হয় আমাদের সৌরজগৎ, পৃথিবী, বিভিন্ন গ্যালাক্সি এইগুলো সৃষ্টি হয়েছে এর ফলে। ইট ওয়াজ প্রপোজড বাই বেলজিয়াম অ্যাস্ট্রোনমার জর্জ ল্যামাইটার ইন 1927। অর্থাৎ এই যে বিগ ব্যাং থিওরিটা, এটা প্রবক্তা হচ্ছেন বেলজিয়াম অ্যাস্ট্রোনমার, অর্থাৎ বেলজিয়ামের মহাকাশ বিজ্ঞানী জর্জ ল্যামাইটার। তার নাম হচ্ছে জর্জ ল্যামাইটার। তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? বেলজিয়ামের। ইন 1927 অর্থাৎ 1927 সালে তিনি এই তত্ত্বটির দিয়েছিলেন। বাট পাবলিশড ইন 1931। কিন্তু এই তত্ত্বটা পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল 1931 সালে। এরপর আমরা আসছি স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরিটা কি? ইট ওয়াজ গিভেন বাই ফ্রেড হয়েল, হারমান বন্ডি অ্যান্ড থমাস গোল্ড। অর্থাৎ স্টেডি স্টেট থিওরি এটা দিয়েছিলেন ফ্রেড হয়েল, হারমান বন্ডি অ্যান্ড থমাস গোল্ড এবং থমাস গোল্ড। যদি শুধু আসে যে মূল মানে প্রধান কে ছিলেন, তাহলে আমরা বলবো যে ফ্রেড হয়েল। কি এই জিনিসটা, যে স্টেডি স্টেট থিওরি, এটা কি জিনিস? এটা হচ্ছে দিস থিওরি প্রপোজড দ্যাট দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং কনস্ট্যান্টলি বাট ইটস অ্যাভারেজ প্রপার্টিজ রিমেন আনচেঞ্জড। এখানে বলছে যে আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব কি হচ্ছে? প্রতিনিয়ত এক্সপ্যান্ড করছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে, কিন্তু এর যে গড় বৈশিষ্ট্যগুলো আছে, সেই গড় বৈশিষ্ট্যগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এইগুলো কিন্তু একই রকম আছে। ওই যে হেলিওসেন্ট্রিক থিওরিটা কি? ইট ওয়াজ প্রপাউন্ডেড বাই কোপার্নিকাস। অর্থাৎ হেলিওসেন্ট্রিক থিওরিটা দিয়েছেন কোপার্নিকাস কত সালে? 1543 সালে, 1543। ইট predicted that sun is the center and other planets orbiting around it. এই তত্ত্বতে বলা হয়েছে যে আমাদের যে সৌরজগৎ, সেই সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য এবং আমাদের পৃথিবী সহ যে অন্যান্য গ্রহ বা উপগ্রহগুলো আছে সেগুলো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এটা প্রথম বলেন কোপার্নিকাস। আগে আমরা দেখেছিলাম যে যারা অনেক বছর আগে যারা ছিল, যে সমস্ত মানুষরা, তারা মনে করতো যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু কোপার্নিকাস বললেন যে না, এই ধারণা সম্পূর্ণ ভুল, সূর্য স্থির এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। অরিজিন অফ সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগতের উৎপত্তি। দ্য ফরমেশন অফ সোলার সিস্টেম 4.8 বিলিয়ন ইয়ার্স এগো। অর্থাৎ সৌরজগতের উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় 4.8 বিলিয়ন বছর আগে। নেবুলা হাইপোথিসিস, অর্থাৎ সৌরজগতের উৎপত্তি সম্বন্ধে যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের কিছু মতবাদ পড়তে হয়। তার মধ্যে একটা মতবাদ হচ্ছে নেবুলার হাইপোথিসিস অথবা নীহারিকা মতবাদ। ফার্স্ট প্রপোজড বাই ইমানুয়েল কান্ট ইন 1755। অর্থাৎ নেবুলার হাইপোথিসিস বা নীহারিকা মতবাদ এটি সর্বপ্রথম দিয়েছিলেন ইমানুয়েল কান্ট 1755 সালে। লেটার ইট ওয়াজ এক্সপ্যান্ডেড আপন বাই পিয়ের সাইমন ল্যাপ্লেস ইন 1796। কিন্তু পরবর্তীকালে এই যে নেবুলার হাইপোথিসিস বা নীহারিকা মতবাদ, এই মতবাদের ওপরে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন পিয়ের সাইমন ল্যাপ্লাস, সেটা 1796 সালে। অথবা আমরা এই যে মতবাদটা অর্থাৎ নীহারিকা মতবাদটা, এটাকে অন্যভাবে বলতে পারি যে কান্ট ল্যাপ্লেস থিওরি, আমরা এটাও বলতে পারি, যেহেতু দুজনই এই মতবাদের সঙ্গে যুক্ত ছিলেন সেই কারণে। আওয়ার সোলার সিস্টেম হ্যাজ 8 প্ল্যানেটস অ্যান্ড 5 ড্রফ প্ল্যানেটস। অর্থাৎ আমাদের সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8টি এবং বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি।
দ্য সান ইজ দ্য অনলি স্টার অফ আওয়ার সোলার সিস্টেম। অর্থাৎ আমাদের সৌরজগতে সূর্য হচ্ছে একমাত্র নক্ষত্র। ইট মেক্স আপ ফর অ্যাবাউট 99.8% অফ দ্য টোটাল মাস অফ দ্য সোলার সিস্টেম। অর্থাৎ আমাদের সৌরজগতের যে মোট ভর, সেই মোট ভরের 99.86% ভরই কার? সূর্যের। দ্য সান, অর্থাৎ এবার আমরা সূর্য সম্বন্ধে পড়ব। ইট কম্পোজড অফ হাইড্রোজেন 73%, হিলিয়াম 25 to 28% অ্যান্ড আদার গ্যাসেস। তাহলে সূর্য কি? সূর্য গঠিত হয়েছে 73% হাইড্রোজেন দিয়ে, 25 থেকে 28% হিলিয়াম দিয়ে, এবং বাকিটা হচ্ছে অন্যান্য গ্যাসের মাধ্যমে। ইটস সাইজ ইজ 13 লাখ টাইমস অ্যাজ দ্যাট অফ দ্য আর্থ। তাহলে সূর্যের যে আকৃতি বা সূর্যের যে আকার, সূর্যের আকার কি? সূর্যের আকার হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর তুলনায়। অ্যাপ্রক্সিমেটলি 15 crore কিমিজ ফার্দার অ্যাওয়ে ফ্রম আর্থ। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। লাইট টেক্স অ্যাবাউট 8 minutes 20 seconds টু রিচ দ্য আর্থ ফ্রম সান। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এটা অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে। সারফেস টেম্পারেচার, অর্থাৎ সূর্যের যদি আমরা উপরিভাগের তাপমাত্রা মাপতে যাই তাহলে আমরা পাবো 5800 কেলভিন অর 5600 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 5800 কেলভিন এবং 5600 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার অ্যাট সেন্টার 15.7 মিলিয়ন কেলভিন। অর্থাৎ সূর্যের যদি ভিতরে আমরা তাপমাত্রা দেখি তাহলে সেটা হচ্ছে 15.7 মিলিয়ন কেলভিন, মানে কতটা বেশি হতে পারে আমাদের ধারণারও বাইরে। ভিজিবল সারফেস অফ দ্য সান ইজ কল্ড ফটোস্ফিয়ার। অর্থাৎ সূর্যের যে অংশটাকে আমরা দেখতে পাই সেই অংশটাকে বলছে ফটোস্ফিয়ার। ভিজিবল অ্যাজ আ ডিমড রেড রিং জাস্ট অ্যাবভ দ্য ফটোস্ফিয়ার ইজ কল্ড ক্রোমোস্ফিয়ার। অর্থাৎ ফটোস্ফিয়ারের ঠিক উপরে একটা হালকা বর্ণের যে লাল বলয় আমরা দেখতে পাই সেটাকে বলছে ক্রোমোস্ফিয়ার। দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য সান ইজ কল্ড করোনা, এক্সট্রিমলি হট। এবং সূর্যের সবচেয়ে বাইরের যে অংশটা সেই অংশটাকে বলা হচ্ছে করোনা, যেটা কিনা সবচেয়ে গরম বা ভীষণ উত্তপ্ত। এবারে আমরা গ্রহগুলো সম্বন্ধে জেনে নেব। দ্য প্ল্যানেটস, দেয়ার আর 8 প্ল্যানেটস ইন আওয়ার সোলার সিস্টেম। তাহলে আমাদের এই যে সৌরজগৎ, আমাদের এই সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। দ্য 9th প্ল্যানেট হ্যাজ বিন রিসেন্টলি ডিসকভার্ড বাই নাসা নেমড অ্যাজ কারলা। অর্থাৎ আমাদের সৌরজগতে তো 8টা গ্রহ আছে, কিন্তু সম্প্রতি নাসা আরেকটি নতুন গ্রহ অর্থাৎ নবম একটি গ্রহ আবিষ্কার করেছে যার নাম হচ্ছে কারলা। কিন্তু এখনও বইয়ে আমরা 8টি গ্রহের সম্বন্ধেই পড়ে থাকি। ক্লাসিফিকেশন অফ প্ল্যানেটস, অর্থাৎ গ্রহগুলোর শ্রেণী বিভাগ। আমরা গ্রহগুলোকে কী কী ভাগে ভাগ করতে পারি? 2 টাইপস, অর্থাৎ গ্রহগুলোকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনার প্ল্যানেট, একটা হচ্ছে আউটার প্ল্যানেট। অর্থাৎ একটা হচ্ছে ভেতরের গ্রহ এবং আর একটা হচ্ছে বাইরের গ্রহ, অর্থাৎ একটা অন্তঃস্থ গ্রহ একটা বহিস্থ গ্রহ। ইনার প্ল্যানেট কি বলছে? দে আর রিলেটিভলি স্মল। তাহলে এরা কী হয়? এরা আয়তনে কী হয়? ছোট হয়। দে আর নিয়ারার টু সান। এরা সূর্যের কাছাকাছি অবস্থান করে। দে আর মেড অফ রকি মিনারেলস। অর্থাৎ এই গ্রহগুলো যে তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে পাথুরে খনিজ পদার্থ দিয়ে। দেয়ার সারফেস ইজ সলিড। অর্থাৎ যেহেতু এইগুলো পাথরের
পাথর দিয়ে তৈরি হচ্ছে, তাই এদের যে উপরিভাগ সেই উপরিভাগ কী হবে, কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো এদের উপরিভাগ কি কঠিন। দে হ্যাভ ফিউ মুনস অর স্যাটেলাইট, তাহলে এদের কি আছে, এদের খুব অল্প সংখ্যক উপগ্রহ আছে বা অনেক গ্রহের কোনো উপগ্রহই নেই। দে ডু নট হ্যাভ রিংস, অর্থাৎ গ্রহগুলোর কি, আমরা এই গ্রহগুলোতে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে এই গ্রহগুলোতে আমরা কোনো বলয় দেখতে পাবো না। দে হ্যাভ কোর অফ মল্টেন মেটালস, অর্থাৎ আমরা যদি গ্রহগুলোর ভেতরে দেখি তাহলে দেখতে পাবো যে খনিজ পদার্থগুলো বা যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো কি, সেই খনিজ পদার্থগুলো কি সব গলিত অবস্থায় আছে। যেমন পৃথিবীর ভেতরেও যদি আমরা দেখতে পাই তাহলে কি দেখব, যে পৃথিবীর ভেতরে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো গলিত অবস্থায় আছে, ঠিক সেরকম এই গ্রহগুলোরও ভেতরে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো গলিত অবস্থায় আছে। তো এই যে ইনার প্ল্যানেট, এই ইনার প্ল্যানেট কোনগুলো, ইনার প্ল্যানেট হচ্ছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটে হচ্ছে ইনার প্ল্যানেট। আউটার প্ল্যানেট বা বহিস্থ গ্রহ, দে আর ইমেন্স ইন সাইজ, অর্থাৎ বহিস্থ গ্রহগুলো আকারে বিরাট। দে আর ফার অ্যাওয়ে ফ্রম সান, অর্থাৎ বহিস্থ গ্রহগুলো সূর্যের থেকে অনেক দূরে অবস্থান করছে। দে হ্যাভ মাল্টিপল মুনস অর স্যাটেলাইট, তাহলে বহিস্থ গ্রহগুলোর অনেক সংখ্যক উপগ্রহ বা স্যাটেলাইট আছে। দে মেড অফ গ্যাসেস, অর্থাৎ বহিস্থ গ্রহগুলো বেশিরভাগই কি গ্যাস দ্বারা তৈরি, তাই আমরা এই গ্রহগুলোকে অনেক সময় বলি গ্যাস জায়েন্ট। দে মুভ রাদার স্লোলি অ্যান্ড দেয়ার এভলিউশন টাইম লঙ্গার, তাহলে কি এই গ্রহগুলো খুব ধীরে ধীরে আবর্তন করে এবং এদের পরিক্রমণকাল, অর্থাৎ সূর্যকে যে পরিক্রমণ করে সেই পরিক্রমণ কালও কি খুব দীর্ঘ। দে সাপোর্ট রিং সিস্টেম, অর্থাৎ বহিস্থ গ্রহগুলোর কি বলয় দেখতে পাওয়া যায়। আমরা যেমন অন্তস্থ গ্রহগুলোর ক্ষেত্রে দেখেছিলাম এদের কিন্তু কোনো বলয় নেই, কিন্তু বহিস্থ গ্রহগুলোর ক্ষেত্রে কি, বহিস্থ গ্রহগুলোর ক্ষেত্রে আমরা বলয় দেখতে পাচ্ছি। এবার হচ্ছে মার্কারি বা বুধ। আচ্ছা, বলে নিই বহিস্থ গ্রহগুলো কি কি। বহিস্থ গ্রহগুলো হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই চারটে। এবার আসছে মার্কারিতে। মার্কারি হচ্ছে বুধ। ইট ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য সান, তাহলে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। দ্য প্ল্যানেট হ্যাজ নো ওয়াটার অন ইট, তাহলে আমরা বুধ গ্রহতে কোনো জলের অস্তিত্ব পাইনি। যেমন আমরা এর আগে যখন মঙ্গল অভিযান করেছিলাম তখন অনেক ক্ষেত্রে আমরা কি মঙ্গলের জলের সন্ধান পেয়েছিলাম, কিন্তু বুধ গ্রহতে কি কোনো জলের সন্ধান পাওয়া যায়নি। ফাস্টেস্ট রেভলিউশন টাইম ইন 88 days, অর্থাৎ বুধ গ্রহের প্রদক্ষিণকাল হচ্ছে সবচেয়ে দ্রুত, অর্থাৎ বুধ গ্রহ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে ফেলে। ইট ইজ দ্য ওনলি প্ল্যানেট দ্যাট হ্যাজ নো অ্যাটমসফিয়ার, অর্থাৎ বুধ গ্রহতে আমরা কোনো অ্যাটমসফিয়ার পাইনি। ইট হ্যাজ নো প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট লাইক ওজোন লেয়ার, অর্থাৎ বুধ গ্রহতে আমরা কোনো ওজোন স্তর পাইনি। যেমন আমরা পৃথিবীর ক্ষেত্রে দেখি পৃথিবীতে একটা ওজোন স্তর আছে, সেই ওজোন স্তর কী করে, পৃথিবীকে যে হার্মফুল আলট্রাভায়োলেট রেজ তার থেকে কি পৃথিবীকে রক্ষা করে, কিন্তু বুধ গ্রহতে এইরকম কোনো লেয়ার আমরা দেখতে পাই না। স্মলেস্ট প্ল্যানেট ডায়ামিটার 4900 কিলোমিটার, তাহলে কি বুধ গ্রহ কি, বুধ গ্রহ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এবং এর আয়তন হচ্ছে 4900 কিলোমিটার। বা শুক্র, ইট ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, তাহলে শুক্র হলো আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ বা সবচেয়ে গরম গ্রহ।
নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, তাহলে সূর্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। ব্রাইটেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম, এবং কি সূর্য শুক্র শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। আর্থস টুইন, অর্থাৎ শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। কেন বলা হয়? কারণ শুক্রের আয়তনও প্রায় পৃথিবীর আয়তনের সমান, মোটামুটি সমান, সেই কারণেই বলা হয় সূর্যকে পৃথিবীর যমজ গ্রহ। ভেনাস ইজ নোন অ্যাজ মর্নিং স্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইভিনিং স্টার, তাহলে সূর্যকে আমরা মর্নিং স্টার বা ইভিনিং স্টার এই নামেও চিনে থাকি। দ্য প্ল্যানেট ওয়াজ স্লোয়েস্ট রোটেশন, তাহলে শুক্রের আবর্তন কাল হচ্ছে সবচেয়ে ধীরে, অর্থাৎ শুক্র নিজের অক্ষের ওপরে পাক খায় সবচেয়ে বেশি সময় ধরে। ইট টেক্স 243 days টু কমপ্লিট ওয়ান রোটেশন, তাহলে সূর্য নিজের অক্ষের ওপরে একবার আবর্তন করতে সময় নেয় 243 দিন। ভেনাস সারাউন্ডেড বাই আ থিক ক্লাউড কভার্ড, হেন্স নোন অ্যাজ দ্য ভেইল প্ল্যানেট, তাহলে কি শুক্র গ্রহটা এটা হচ্ছে একটা ঘন মেঘ দিয়ে আবর্তিত, সেই কারণে বলা হয় একে ভেইল্ড প্ল্যানেট। ভেইল্ড কথার অর্থ হচ্ছে আনক্লিয়ার বা অপরিষ্কার। এবং এই যে ক্লাউড, যে থিক ক্লাউডটা দেখা যায়, অর্থাৎ যে ঘন একটা মেঘ দেখতে পাওয়া যায়, সেটা কিসের মেঘ? সেটা হচ্ছে H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটা মেঘ দেখতে পাওয়া যায়, ঘন মেঘ দেখতে পাওয়া যায়। নো সাফিসিয়েন্ট অক্সিজেন, তাহলে শুক্রতে আমরা কোনো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনকে দেখতে পাই না। আদার নেম লুসিফার লাইট ব্রিঙ্গার, তাহলে শুক্রের অপর নাম হচ্ছে লুসিফার। লুসিফারের অর্থ হলো লাইট ব্রিঙ্গার। ইট হ্যাজ নো স্যাটেলাইট, তাহলে সূর্যেরও কোনো উপগ্রহ নেই, বুধের মতো। রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এটাও অনেকবার অনেক পরীক্ষায় দেয় যে পূর্ব থেকে পশ্চিম দিকে কোন গ্রহ আবর্তন করে, সেটা হচ্ছে শুক্র। আরও একটা আছে, সেটা হচ্ছে ইউরেনাস। সেটা যখন আমরা ইউরেনাস পড়ব তখন দেখব। প্রত্যেকটা গ্রহই কি করে, ওয়েস্ট থেকে ইস্টে রোটেট করে, কিন্তু শুক্র অর্থাৎ ভেনাস এবং ইউরেনাস এই দুটো হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে রোটেট করে। আর্থ অর্থাৎ আমাদের পৃথিবী, দ্য অনলি প্ল্যানেট টু গিভ লাইফ সাপোর্ট বা সাপোর্ট টু লাইফ, অর্থাৎ একমাত্র গ্রহ যেখানে কি মানুষ জীবন ধারণ করতে পারবে, অর্থাৎ প্রাণীরা জীবন ধারণ করতে পারবে, অর্থাৎ জীবন ধারণ করা যায় যেখানে। ইট ইজ অলসো নোন অ্যাজ ব্লু প্ল্যানেট, তাহলে পৃথিবীকে বলে নীল গ্রহ। কেন বলা হয়? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ 70% অফ ওয়াটার অন ইট, কারণ পৃথিবীতে 70% জল থাকার কারণে এটাকে নীল দেখায়, সেই জন্য একে বলে নীল গ্রহ। মুন অনলি ন্যাচারাল স্যাটেলাইট, তাহলে চাঁদ হচ্ছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। আচ্ছা, পৃথিবীতে চাঁদ তো প্রাকৃতিক উপগ্রহ এবং কিছু কৃত্রিম উপগ্রহ আছে, সেগুলোর কি কি নাম যদি কারোর জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানা। ইট ইজ দ্য প্ল্যানেট উইথ হাইয়েস্ট ডেন্সিটি, তাহলে পৃথিবীর ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি, 5.5 গ্রাম পার সেমিকিউব, অর্থাৎ প্রত্যেক ঘনসেমিতে 5.5 গ্রাম। দ্য আর্থ ইজ 23.5 tilted on its axis and thus makes a 66.5 angle, হাফ ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ কি পৃথিবী তার অক্ষের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, এবং সেই কারণে কি এটা 66.5 ডিগ্রি কোণ তৈরি করছে। ইট টেক্স 23 hours 56 minutes টু রোটেট অন ইটস অ্যাক্সিস,
তাহলে পৃথিবী নিজের অক্ষের উপরে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট, প্রায় 24 ঘন্টা। ইট টেক্স 365 days 5 hours 48 minutes and 46 seconds টু ইভলভ অ্যারাউন্ড সান। তাহলে কি পৃথিবী কী করে? সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। মার্স অর্থাৎ মঙ্গল, ইট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট। আমরা মঙ্গলকে জানি রেড প্ল্যানেট বা লাল গ্রহ হিসেবে। কেন জানি? বিকজ অফ আয়রন রিচ রেড সয়েল। কেননা মঙ্গলে যে মাটিটা আছে সেটা লৌহ সমৃদ্ধ লাল মাটি। সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম। তাহলে মঙ্গল কি? মঙ্গল হচ্ছে সোলার সিস্টেমের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, প্রথমটা হচ্ছে বুধ। ইট হ্যাজ 2 ন্যাচারাল মুনস, ফোবস অ্যান্ড ডিমোস। অর্থাৎ মঙ্গলের 2টো স্বাভাবিক উপগ্রহ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। ইট হ্যাজ আ থিন অ্যাটমসফিয়ার। অর্থাৎ মঙ্গলে একটা খুব পাতলা বায়ুমণ্ডল দেখতে পাওয়া যায়। অ্যান্ড সারফেস উইথ ভ্যালিজ, ক্রেটার্স, ডেজার্টস অ্যান্ড আইস ক্যাপস এটসেট্রা। এবং কি মঙ্গলের উপরিভাগে আমরা কি দেখতে পাই? ভ্যালিজ অর্থাৎ উপত্যকা, ক্রেটার্স অর্থাৎ হ্রদ, ডেজার্টস অ্যান্ড আইস ক্যাপস অর্থাৎ মরুভূমি এবং পর্বত যেগুলো বরফ দ্বারা ঢাকা, এইগুলোকেই আমরা দেখতে পাই মঙ্গলে। অর্থাৎ পৃথিবীর সঙ্গে, আমাদের পৃথিবীর সঙ্গে মঙ্গলের অনেকটাই মিল আছে আমরা বলতে পারি। অলিম্পাস মন্স ইজ দ্য লার্জেস্ট ভলকানো। তাহলে কি? অলিম্পাস মন্স যেটা কিনা সবচেয়ে দীর্ঘ আগ্নেয়গিরি, অ্যান্ড টলেস্ট মাউন্টেন ইন দ্য সোলার সিস্টেম। এবং কি সমগ্র সৌরজগতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত লাইজ অন মার্স, যেটা কিনা দেখতে পাওয়া যায় মঙ্গলে। দ্য অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন দ্য অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। তাহলে কি অ্যাস্টেরয়েড যে বেল্ট, অ্যাস্টেরয়েড বেল্টটা কি? অ্যাস্টেরয়েড বেল্ট হচ্ছে বিভিন্ন আকৃতির পাথর দিয়ে তৈরি একটা বেল্ট। সেটা কি? সেটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? সেটা দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির যে কক্ষপথ, ঠিক সেই কক্ষপথের মাঝখানে। এই ছিল মঙ্গল, এবার আসবে বৃহস্পতিতে। ইট ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট উইথ দ্য শর্টেস্ট রোটেশন অফ 9 hours 55 minutes। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, কিন্তু এর রোটেশন টাইম অর্থাৎ এর আবর্তন সময় সবচেয়ে কম। কতক্ষণ? 9 ঘন্টা 55 মিনিট। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ 95 মুনস। বর্তমানে বৃহস্পতির 95টা উপগ্রহ রয়েছে। 4 লার্জ মুন, যার মধ্যে 4টে গ্রহ হচ্ছে সবচেয়ে বড়। সেই 4টে কী কী? লো, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। তাহলে যে 4টে উপগ্রহ রয়েছে সেই 4টে উপগ্রহ হচ্ছে যেগুলো সবচেয়ে বড়, সেই 4টে উপগ্রহ হচ্ছে লো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এবং এই 4টের মধ্যে সবচেয়ে বড় যে উপগ্রহটা সেটা কোনটা? সেটা হচ্ছে গ্যানিমিড। এবং অলসো নোন অ্যাজ গ্যালিলিয়ানস মুনস। অর্থাৎ এই 4টে যে উপগ্রহ, যেগুলো সবচেয়ে বড় উপগ্রহ বৃহস্পতির, এগুলোকে বলা হয় গ্যালিলিও মুন হিসেবে। কেন বলা হয়? কারণ এই 4টে উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও, সেই কারণ। ইট ইজ অলসো নোন অ্যাজ উইন্টার প্ল্যানেট। বৃহস্পতিকে আমরা উইন্টার প্ল্যানেট হিসেবেও বলে থাকি। টেম্পারেচার -148°C, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে -148°C।
স্যাটার্ন অর্থাৎ শনি। ইট ইজ সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম। তাহলে শনি কি? শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। ইট হ্যাজ ব্রাইট রিংস অ্যারাউন্ড ইট। তাহলে কি শনির চারপাশে আমরা কি উজ্জ্বল বলয় দেখতে পাই। হুইচ আর মেড আপ অফ টাইনি রক্স অ্যান্ড পিসেস অফ আইস। তাহলে যেগুলো গঠিত হয়েছে এই পাতলা পাতলা শিলাখণ্ড দিয়ে এবং ঠান্ডা বরফ দিয়ে। তাহলে শনির যে বলয় আমরা দেখতে পাই সেই বলয় তৈরি হয়েছে পাতলা পাতলা শিলাখণ্ড এবং বরফ দিয়ে। স্যাটার্ন ইজ দ্য প্ল্যানেট উইথ লিস্ট ডেন্সিটি। তাহলে শনি হচ্ছে এমন একটা গ্রহ যার ঘনত্ব হচ্ছে খুবই কম, 0.69 গ্রাম পার ঘনসেমি, অর্থাৎ প্রত্যেক ঘনসেমিতে হচ্ছে 0.69 গ্রাম। অর্থাৎ এটা এতই হালকা যে এটা জলে ভাসতেও পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি। টাইটান ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন। তাহলে কি টাইটান কি? টাইটান হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ। অ্যান্ড টাইটান ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন। তাহলে টাইটান হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ। অ্যান্ড এনক্লেডাস শো পসিবিলিটি অফ লাইফ অন ইট। এবং কি এই টাইটানে আমরা জীবন ধারণের ক্ষীণ অস্তিত্ব দেখতে পাই। ইন 1655 হাইজেনাস ডিসকভার্ড স্যাটার্নস রিং। তাহলে কি শনির চারপাশে আমরা যে বলয় দেখতে পাই সেই বলয়টি আবিষ্কার করেছিলেন হাইজেনাস 1655 সালে। ইন 1675 ক্যাসিনি ডিসকভার্ড দ্য গ্যাপ বিটুইন দ্য রিংস। এবং 1675 সালে ক্যাসিনি কী করেছিলেন? এই বলয়গুলোর মধ্যে যে গ্যাপ আছে বা শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলো আবিষ্কার করেছিলেন। এরপরে আসছি ইউরেনাসে। ইট ইজ গ্রিনিশ ইন কালার, নোন অ্যাজ গ্রিন প্ল্যানেট বিকজ অফ মিথেন গ্যাস। তাহলে ইউরেনাসকে আমরা সবুজ দেখতে পাই, অথবা ইউরেনাসকে আমরা সবুজ গ্রহ বলতে পারি। কেন বলি? কারণ বিকজ অফ মিথেন গ্যাস, কারণ মিথেন গ্যাসের জন্য। ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার উইলিয়াম হার্শেল ইন 1781। তাহলে ইউরেনাস গ্রহটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্শেল 1781 সালে। ইট ইজ দ্য ফার্স্ট প্ল্যানেট টু হ্যাভ বিন ডিসকভার্ড বাই ইউজ অফ টেলিস্কোপ। তাহলে ইউরেনাস হলো প্রথম গ্রহ যেটাকে টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে আবিষ্কার করা হয়েছিল। ইট ইজ এক্সট্রিমলি কোল্ড। এটা খুবই ঠান্ডা। দ্যাটস ওয়াই নোন অ্যাজ আইস জায়েন্ট। সেই কারণে ইউরেনাসকে বলা হয় আইস জায়েন্ট বা বরফের দৈত্য। ইট হ্যাজ 13 রিংস। তাহলে ইউরেনাসের আমরা 13টা বলয় দেখতে পাই। ইট ইজ টিল্টেড 98 ডিগ্রি অন ইটস অ্যাক্সেস। তাহলে ইউরেনাস যে গ্রহটা সেটা নিজের অক্ষের ওপরে 98 ডিগ্রি কোণে হেলে আছে। হেন্স কল্ড রোলিং অর লোপসাইডেড প্ল্যানেট। সেই কারণে ইউরেনাসকে কী বলা হয়? লোপসাইডেড প্ল্যানেট, অর্থাৎ একপাশে কাত হয়ে থাকা গ্রহ। নেপচুন। ইট ইজ দ্য ফার্দেস্ট প্ল্যানেট ফ্রম দ্য সান। তাহলে নেপচুন হচ্ছে সূর্য থেকে অবস্থিত সবচেয়ে দূরের গ্রহ। অ্যান্ড লংগেস্ট রেভলিউশন টাইম অফ 165 ইয়ার্স। এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয় নেপচুন, প্রায় 165 বছর। ইট ওয়াজ ডিসকভার্ড বাই জন গ্যালে অ্যান্ড আরবেন লে ভ্যারিয়ার ইন 1846। তাহলে নেপচুন গ্রহটাকে আবিষ্কার করে জন গ্যালে, তার সঙ্গে ছিল আরবান লে ভ্যারিয়ার।
1846 সালে তারা এই আবিষ্কারটা করেছিল। দ্য অনলি প্ল্যানেট ইন সোলার সিস্টেম ফাউন্ড বাই ম্যাথামেটিক্যাল প্রেডিকশনস। তাহলে নেপচুন হচ্ছে সৌরজগতের একমাত্র এমন গ্রহ যেটা কিনা অঙ্কের মাধ্যমে হিসাব করা হয়েছিল যে এখানে একটা গ্রহ থাকলেও থাকতে পারে। দ্য মোস্ট ফেমাস স্যাটেলাইট ইজ টাইট্রন। তাহলে নেপচুনের অনেকগুলো উপগ্রহ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইট্রন, এবং এটাই পরীক্ষাতে দেয়। টুইন প্ল্যানেট টু ইউরেনাস। তাহলে ইউরেনাস আর নেপচুনকে যমজ গ্রহ বলা হয়, কারণ এদের দুজনার বৈশিষ্ট্য প্রায় একই রকম, সেই কারণে। এবার চলে আসি দ্য মুন, অর্থাৎ চাঁদ সম্বন্ধে। কি বলছে? আর্থস অনলি ন্যাচারাল স্যাটেলাইট। তাহলে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। ইট ইজ নন লুমিনাস অবজেক্ট। তাহলে কি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সেই জন্য বলা হচ্ছে নন লুমিনাস। মুনস লাইট টেক্স 12.6 সেকেন্ডস টু রিচ আর্থ সারফেস। অর্থাৎ চাঁদের আলো পৃথিবী পৃষ্ঠে আসতে সময় নেয় 1.26 সেকেন্ড। গ্র্যাভিটি অফ মুন ইজ 1/6 অফ দ্য আর্থ। তাহলে চাঁদের গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর 1/6, অর্থাৎ 6/1। সি অফ ট্র্যাঙ্কুইলিটি মেড অফ আ প্লেন অফ ডাস্ট পার্টিকেল। তাহলে চাঁদে কি আমরা ডাস্ট পার্টিকেল অর্থাৎ ধূলিময় পদার্থ দ্বারা একটা প্লেন দেখতে পাই বা সমভূমি দেখতে পাই। একে কী বলে? একে বলে সি অফ ট্র্যাঙ্কুইলিটি। ইট ইজ অন দ্য রেয়ার সাইড অফ দ্য মুন। তাহলে এটা কি? এটা হচ্ছে চাঁদের একটা রেয়ার সাইড। হুইচ অলওয়েজ রিমেন্স ডার্ক। যেটাকে সবসময় ধূসর দেখায়। হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য মুন, চাঁদের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লাই বিউটি মাউন্টেন। অর্থাৎ লাই বিউটি মাউন্টেন হচ্ছে চাঁদের সর্বোচ্চ শৃঙ্গ। মুন হ্যাজ নো অ্যাটমসফিয়ার, নো সাউন্ড। তাহলে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই এবং কোনো শব্দও নেই। স্টাডি অফ মুন, চাঁদ নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে তাকে বলে সেলেনোলজি। এবং চাঁদকে আমরা অন্য যে নামে চিনি সেটা হচ্ছে ফসিল প্ল্যানেট, অর্থাৎ জীবাশ্ম গ্রহ, সেই হিসাবে চিনে থাকি। কুইপার বেল্ট কি? ইট ইজ দ্য রিং বডিজ বিয়ন্ড দ্য নেপচুন কন্টেনিং অফ অ্যাস্টেরয়েডস, কমেটস অ্যান্ড রক্স। তাহলে কি? নেপচুন হচ্ছে আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ। নেপচুনের পরে আমরা যে একটা বেল্ট দেখতে পাই বলয় আকৃতি, একে বলছে কুইপার বেল্ট। এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে অ্যাস্টেরয়েডস, কমেটস অ্যান্ড রক্স, অর্থাৎ উল্কা, ধূমকেতু এবং শিলা দ্বারা গঠিত এই কুইপার বেল্ট। এরপরে চলে আসি ড্রপ প্ল্যানেটস, অর্থাৎ বামন গ্রহ। উই ফাউন্ড 5 ড্রপ প্ল্যানেটস, অর্থাৎ আমরা 5টি বামন গ্রহ দেখতে পাই, যার মধ্যে প্রথম হচ্ছে প্লুটো। ইট হ্যাজ বিন অমিটেড ফ্রম দ্য লিস্ট অফ দ্য প্ল্যানেট ইন 2006 বাই IAU। তাহলে প্লুটোকে গ্রহদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় 2006 সালে বাই IAU। IAU হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। প্লুটোস লার্জেস্ট মুন চ্যারন। তাহলে কি? প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে চ্যারন। 1 revolution অফ দ্য প্লুটো ইজ 240 ইয়ার্স। তাহলে প্লুটো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 248 বছর। লার্জেস্ট প্ল্যানেট, তাহলে প্লুটো হচ্ছে সৌরজগতের বামন গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। এরপরে আসছে এরিস, সেকেন্ড লার্জেস্ট ড্রপ প্ল্যানেটস, অর্থাৎ এরিস হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ। এরপরে আসছে মেকমেক হচ্ছে থার্ড লার্জেস্ট ড্রপ প্ল্যানেট
অর্থাৎ মেঘমেঘ হচ্ছে তৃতীয় বৃহত্তম বামন গ্রহ। ইটস অরবিট ইন 310 ইয়ার্স। অর্থাৎ মেঘমেঘ তার নিজের অক্ষকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 310 বছর। এরপরে আছে হমিয়া, ফাস্টেস্ট রোটেটিং ড্রপ প্ল্যানেট ইন কুইপার বেল্ট। তাহলে হমিয়া কি? হমিয়া হচ্ছে কুইপার বেল্টে অবস্থিত সবচেয়ে দ্রুততম বামন গ্রহ, যে নিজের অক্ষের ওপরে সবচেয়ে দ্রুত পাক খায় আর সবচেয়ে বেশি সময় নেয় মেঘমেঘ, 310 বছর। সেরেস, ইট ইজ প্রেজেন্ট ইন অ্যাস্টেরয়েড বেল্ট। অর্থাৎ আমরা কি দুটো বেল্ট দেখেছি, একটা অ্যাস্টেরয়েড বেল্ট যেটা আছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে, আর একটা আছে কুইপার বেল্ট যেটা আছে নেপচুনের পরে। অর্থাৎ এই প্লুটো, এরিস, মেঘমেঘ এবং হমিয়া এই চারটে বামন গ্রহ আমরা দেখতে পাই এই কুইপার বেল্টে। কিন্তু সেরেস হচ্ছে একমাত্র বামন গ্রহ যেটাকে আমরা দেখতে পাই অ্যাস্টেরয়েড বেল্টে। পরীক্ষায় এটা দিতেই পারে যে কোন গ্রহকে আমরা কুইপার বেল্টে দেখতে পাই না, তখন এখানে উত্তর হবে সেরেস। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটা থেকে কিছুটা অন্তত কিছু শিখতে পেরেছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য কোনো মানুষের সাহায্যে লাগবে বা কাজে আসবে, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি ইচ্ছা হয়। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন। নমস্কার।